ॐ वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আমাদের আজ সূত্র আসছে পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণে পৃথক বিনা নানাভিস্তৃতীয়ান্যতরস্যাম। এর আগে আমরা বললাম যে বিভাষা গুণে স্ত্রিয়াম এই সূত্রটা পড়েছিলাম, যা শেষে পড়েছিলাম প্রতিনিধি প্রতিদানে চ ইয়স্মাৎ। তো আমরা কর্মপ্রবচনীয় সংজ্ঞা সম্বন্ধে দেখেছিলাম, সেখানে অপপরিবর্জনে আং মর্যাদা বচনে, তারপরে প্রতিনিধি প্রতিদানয়োঃ, এই তিনটে আমরা কর্মপ্রবচনীয় সংজ্ঞা সূত্র পড়েছিলাম। আর সেই কর্মপ্রবচনীয় যোগে যে পঞ্চমী বিভক্তি হয় সেটা আমরা দেখেছিলাম। তো পঞ্চমী বিভক্তি এখানে আমরা দেখলাম যে কর্মপ্রবচনীয় শব্দ যোগে কিছু পঞ্চমী বিভক্তি হচ্ছে, আর যেখানে হচ্ছে অপাদান কারক, সেই অপাদান কারকেও পঞ্চমী বিভক্তি হচ্ছে। এছাড়া পঞ্চমীর মধ্যেই পঞ্চমী উপপদ বিভক্তি বলে একটা বিষয় আছে। পঞ্চমী উপপদ বিভক্তি, পঞ্চমী উপপদ বিভক্তিতে আমরা আগে দেখেছি না, কোন শব্দ যোগে, যেমন তৃতীয়া উপপদ বিভক্তি দেখেছি। তৃতীয়া উপপদ বিভক্তি, সেখানে কোন শব্দ যোগে তৃতীয় বিভক্তির বিধান করা হচ্ছে। ঠিক তেমনি পঞ্চমীর ক্ষেত্রেও কোন বিশেষ শব্দ যোগে, চতুর্থীর ক্ষেত্রেও আমরা দেখেছি নমস্বস্তি স্বাহা সদালম বসযোগাচ্চ, এই সূত্রের দ্বারা যে বিভক্তি বিধান করা হচ্ছে সেটাকে উপপদ বিভক্তি বলা হয়। ঠিক তেমনি পঞ্চমী বিভক্তির ক্ষেত্রেও উপপদ বিভক্তি আছে, তার জন্য সূত্র আসছে পৃথক বিনা নানাভিস্তৃতীয়ান্যতরস্যাম। পৃথক বিনা নানাভিস্তৃতীয়ান্যতরস্যাম। পৃথক বিনা নানা, পৃথক বিনা নানাভিः তৃতীয়া অন্যতরস্যাম। তিনটা পদ আছে এই সূত্রে, এটা একটা বিধি সূত্র। পৃথক বিনা নানাভিः, তৃতীয়ার বহুবচন আছে, তৃতীয়া প্রথমার এক বচন, অন্যতরস্যাম এটা হচ্ছে অব্যয়। অব্যয়ের ক্ষেত্রে আমরা 00 লিখি, মানে এই যে সংখ্যাটা লিখে, যে সংখ্যাটা কিসের জন্য লিখেছি আমরা, তৃতীয়ার বহুবচন সেটা বোঝার জন্য। তৃতীয়া আর এক বচন, দ্বিবচন, বহুবচন, তারা 3। তৃতীয় প্রথম আর এক বচন, এটা বোঝানোর জন্য 1। অন্যতরস্যাম এটা অব্যয়, অব্যয়ের ক্ষেত্রে আমরা 00 লিখি, যেহেতু অব্যয়ের থেকে কোনো বিভক্তি শোনা যায় না। অন্যতরস্যাম এটা অব্যয়, এর থেকে কোনো বিভক্তি শোনা যাচ্ছে না। এখানে অন্যতরস্যাম এটাই হচ্ছে প্রাতিপদিক, তার থেকে যা কিছু বিভক্তি আসবে অব্যয়ের পরে আমরা জানি যদি কোনো বিভক্তি আসে সেই বিভক্তির লোপ হয়ে যায়। এই জন্য কোনো বিভক্তি যেহেতু শোনা যায় না, এই জন্য কোনো বিভক্তি নেই বলে 00 লেখা হয়। এরকম পৃথক বিনা নানাভিস্তৃতীয়ান্যতরস্যাম এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদ আছে, পৃথক বিনা নানাভিः তৃতীয়া আর অন্যতরস্যাম। এই সূত্রে অপাদানে পঞ্চমী, এই সূত্র থেকে পঞ্চমী এই প্রথমান্ত পদের অনুবৃত্তি হচ্ছে। আর একটা সূত্র আছে দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণে, আমরা পড়বো এরপরে, এনপা দ্বিতীয়া একটা সূত্র আছে, সেই এনপা দ্বিতীয়া এই সূত্র থেকে দ্বিতীয়া এর এই প্রথমান্ত পদের অনুবৃত্তি আসছে। তাহলে পঞ্চমী দ্বিতীয়া অনুবৃত্তি হয়ে আসছে, তৃতীয়া এই সূত্রে আছেই। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই সূত্রে তিনটা বিভক্তির বিধান করা হচ্ছে। সূত্রে পৃথক বিনা নানাভি, এখানে পৃথক এক শব্দ,
বিনা একটা শব্দ, নানা একটা শব্দ, এই তিনটাই হচ্ছে অব্যয়। পৃথক বিনা নানাভিহি, পৃথক একটা অব্যয়, বিনা একটা অব্যয়, নানা একটা অব্যয়। অন্যতরস্যাম এই শব্দের অর্থ হচ্ছে বিকল্পে। ঠিক আছে, তো তখন সূত্রের অর্থ কি হবে, যে পৃথক বিনা নানাভিহি যোগে, যোগে একটা শব্দের অধ্যাহার করে নেবো আমরা, পৃথক বিনা নানা এই তিনটা শব্দের যোগে কি বিভক্তি হয়, তৃতীয় বিভক্তি হয়, আর পঞ্চমী দ্বিতীয় বিভক্তিও হয়। এই জন্য লিখছে কি এতৈহি যোগে তৃতীয়া স্যাৎ পঞ্চমী দ্বিতীয়ে চ। বস্তুত এই সূত্রের দ্বারা কি করছে, বিকল্পের তৃতীয়ার বিধান করছে, আর তার সঙ্গে সঙ্গেও পঞ্চমী আর দ্বিতীয় বিভক্তিরও বিধান হচ্ছে। তাহলে পৃথক শব্দ যোগে তিনটা বিভক্তি হয়, কি কি, তৃতীয়া, পঞ্চমী, দ্বিতীয়া। নানা শব্দ যোগেও তিনটা বিভক্তি হবে, তৃতীয়া, পঞ্চমী, দ্বিতীয়া। আর বিনা শব্দ যোগেও তিনটা বিভক্তি হবে, তৃতীয়া, পঞ্চমী, দ্বিতীয়া। নেট পরীক্ষাতে এই ধরনেরও প্রশ্ন আসে, বিনা শব্দ যোগে কটা বিভক্তি হয়, কি কি, মানে এইভাবে কোশ্চেনটা আসবে। হ্যাঁ, লেখাটা দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না? না হয়েছে তো স্যার, হয়েছে তো স্যার। হ্যাঁ, তাহলে আপনার একটু হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। অথবা একবার লেফট হয়ে জয়েন করুন, দেখুন তারপরে। দেখা যাচ্ছে কি? দেখতে পাওয়া যাচ্ছে? উনি লেফট করেছেন। আচ্ছা, তাহলে পৃথক শব্দ যোগে, নানা শব্দ যোগে আর বিনা শব্দ যোগে তৃতীয় বিভক্তি, পঞ্চমী বিভক্তি ও দ্বিতীয় বিভক্তির বিধান হয়। পৃথক শব্দের অর্থ আমরা জানি, পৃথক মানে হচ্ছে ভিন্ন। ঠিক আছে, যেটা অর্থ আমরা দেখেছিলাম, পৃথক শব্দের একটা অর্থ ইতর, অন্য, সেই শব্দেরই অর্থ হচ্ছে পৃথক। বিনা মানে হচ্ছে ছাড়া, নানা মানে হচ্ছে অনেক, নানা মানে হচ্ছে ছেড়ে দিয়ে। উদাহরণ দেখবো আমরা, উদাহরণে কিরকম ভাবে প্রয়োগ হয় সেটা স্পষ্ট হবে। স্যার বাংলা অর্থ একটু লিখে দিবেন। সূত্রের বাংলা অর্থ? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার আগের দিনের এটা দেওয়া হয় পিডিএফটা। হ্যাঁ হ্যাঁ, पृथक बिना नाना जिस तृतीय अन्यतरस्याम। उदाहरण देखबो আমরা,
পৃথক রামেণ রামাৎ রামম বা, মানে রামের থেকে পৃথক, সেটাই বোঝানোর জন্য রামেণ পৃথক এটাও বলতে পারি, রামাৎ পৃথক এটাও বলতে পারি, আর রামম পৃথক এটাও বলতে পারি। ঠিক আছে, ঠিক তেমনি রামকে ছাড়া রামাৎ বিনা এটাও বলতে পারি, রামেণ বিনা এটাও বলতে পারি, রামম বিনা এটাও বলতে পারি। ঠিক তেমনি রামেণ নানা, রামেণ বিনা, রামাৎ বিনা, রামম বিনা, রামেণ নানা, রামাৎ নানা, রামম নানা। এই তিন ধরনেরই প্রয়োগ হবে। পৃথক বিনা নানাভিস্তৃতীয়া অন্যতরস্যাম। তাহলে পৃথক মানে হচ্ছে ভিন্ন জানা আছে, বিনা মানে ছাড়া, নানা শব্দেরও সেই একই অর্থ, বিনা শব্দের যা অর্থ সেই একই অর্থ। পৃথক বিনা নানাভিস্তৃতীয়া অন্যতরস্যাম। এরপর সূত্র, তাহলে পৃথক বিনা নানাভিস্তৃতীয়া অন্যতরস্যাম, এই সূত্রটা বোঝা গেছে তো সকলের? হ্যাঁ স্যার। এরপরে সূত্র হচ্ছে করণে চ স্তোকাল্পকৃচ্ছ কতিপয়স্যা সত্ত্ববচনস্য। করণে চ স্তোকাল্পকৃচ্ছ কতিপয়স্যা সত্ত্ববচনস্য, এটাও বিধিসূত্র। এই সূত্রের পদচ্ছেদ কিরকম হবে? করণে চ স্তোকাল্পকৃচ্ছ কতিপয়স্য অসত্ত্ববচনস্য। এরকম সূত্রে আমরা দেখতে পাচ্ছি চারটা পদ আছে। করণে চ স্তোকাল্পকৃচ্ছ কতিপয়স্য অসত্ত্ববচনস্য। এই সূত্রে পৃথক বিনা নানাভিস্তৃতীয়া অন্যতরস্যাম, এখান থেকে তৃতীয়া এর অনুবৃত্তি আসছে। অপাদানে পঞ্চমী, এই সূত্র থেকে পঞ্চমী এর অনুবৃত্তি আসছে। সূত্রে অসত্ত্ববচনস্য একটা পদ আছে। সত্ত্বম মানে হচ্ছে দ্রব্য, এই শব্দটা আমরা আগে পেয়েছি মনে হচ্ছে। সত্ত্ব শব্দটা আগে পেয়েছি না আমরা? চাদয় সত্ত্বে, রাদয়। আচ্ছা, মনে নেই এসছে কিনা। তো অসত্য মানে হচ্ছে সত্য, মানে হচ্ছে দ্রব্য, অসত্য মানে হচ্ছে অদ্রব্য। অসত্য বচনস্য মানে হচ্ছে অদ্রব্য বচনস্য। এখন অদ্রব্য মানে কি? দ্রব্য মানেই তো কি জানা নেই, তাহলে অদ্রব্য মানে কি করে বুঝবো? তো দ্রব্য মানে হচ্ছে
লিঙ্গ সংখ্যা দ্বন্দ্বয়িত্বম দ্রব্যত্বম। ঠিক আছে, দ্রব্যের লক্ষণ কি বলা হচ্ছে? লিঙ্গ সংখ্যা দ্বন্দ্বয়িত্বম, এখানে লিখে দিচ্ছি। অদ্রব্য মানে হচ্ছে কি তাহলে? লিঙ্গ সংখ্যা দ্বন্দ্বয়িত্ব। ঠিক আছে, দ্রব্য মানে কি? যার সঙ্গে লিঙ্গ সংখ্যা কারকের অন্বয় হতে পারে সেটা হচ্ছে দ্রব্য। ঠিক আছে, যেমন রামহ, রামহ যদি বলা হয় রামহ গচ্ছতি, এখানে রামহ এটা কোন লিঙ্গে আছে? পুংলিঙ্গে। কোন কারক? কর্তা, সংখ্যা কর্তিকারক। কি? সংখ্যা কি? প্রথম একত্ব। একবচন। ঠিক আছে, তাহলে রামের সঙ্গে লিঙ্গের অন্বয় হয়েছে, সংখ্যার অন্বয় হচ্ছে, কারকেরও অন্বয় হচ্ছে, তাই তো? তার জন্য রাম হচ্ছে কি? দ্রব্য। রামঃ শ্যামঃ চ গচ্ছতি, এখানে যে চটা আছে, চ এখানে সংখ্যা কি আছে বোঝা যাবে? এটা কি না। কারক সেটাও বোঝা যাচ্ছে না, কি লিঙ্গ সেটাও বোঝা যাচ্ছে না। তার জন্য লিঙ্গ সংখ্যা অনন্বয়িত্ব চ, তার জন্য চটা কি? অদ্রব্য। আচ্ছা, গচ্ছতিটা দেখছি, গচ্ছতিতে কিন্তু সংখ্যা অন্বয় আছে। গচ্ছতি মানে কি? একজন যাচ্ছে, একত্ব সংখ্যা অন্বয় আছে। ঠিক আছে, তো তার জন্য সেটাও দ্রব্য নয়, সেটা দ্রব্য। অদ্রব্য কি তাহলে? যার সঙ্গে লিঙ্গ সংখ্যা কারকের অন্বয় হতে পারে না, সেটা হচ্ছে অদ্রব্য। ঠিক আছে, তাহলে অসত্য, সত্য মানে হচ্ছে দ্রব্য, অসত্য মানে হচ্ছে অদ্রব্য। অসত্য বচনস্য মানে অদ্রব্য বচনস্য, অদ্রব্য বাচকস্য। ঠিক আছে, স্যার এটা নেটে এসেছিল একবার, দ্রব্যের মনে হয় ডেফিনেশনটা। তাহলে ওটা ন্যায়ের থেকে এসেছিল হয়তো, ব্যাকরণের দ্রব্য হ্যাঁ। আলাদা, ন্যায়ের দ্রব্য আলাদা। ন্যায়ের দ্রব্যের লক্ষণ কি হবে? গুণবত্তম, কর্মবত্তম, জাতিমত্তম। হ্যাঁ স্যার। সত্তাবত্তম, জাতি বললে হবে না, জাতি দ্রব্য গুণ কর্ম তিনটাতেই থাকে, তাহলে সত্তা, সত্তাও তিনটাতে থাকে, তখন কর্ম গুণকর্ম ভিন্ন বলতে হবে, বা আরো পরিষ্কৃত লক্ষণ আছে, অতটা ডেপতে আসে না, গুণবত্তম কর্মবত্তম বললেই হবে, অথবা দ্রব্যত্ব জাতিমত্তম দ্রব্যত্ব। এখানে দ্রব্য আলাদা। তাহলে অসত্য বচনস্য অদ্রব্য বচনস্য মানে লিঙ্গ সংখ্যা দ্বন্দ্বয়িত্বস্য। ঠিক আছে, স্তোকাল্প এগুলোর সঙ্গে ষষ্ঠী আছে, তার জন্য তার সঙ্গে অন্বয় হবে। তাহলে স্তোকাল্প কৃচ্ছ কতিপয়স্য অসত্য বচনস্য মানে অদ্রব্য বাচক যখন স্তোক শব্দ হবে, অল্প শব্দ হবে, কৃচ্ছ শব্দ হবে, আর কতিপয় শব্দ হবে, আর সেটা যখন করণভূত হবে, ঠিক আছে, করণভূত হবে, তখন এই সকল শব্দ থেকে যখন স্তোক শব্দ অদ্রব্যবাচী হবে প্লাস করণ হবে, অল্প শব্দ অদ্রব্যবাচী প্লাস করণ যখন হবে, কৃচ্ছ শব্দ অদ্রব্যবাচী আর করণ যখন হবে, ঠিক তেমনি কতিপয় শব্দ অদ্রব্যবাচী আর করণ যখন হবে, তখন সেখান থেকে তৃতীয়া আর পঞ্চমী বিভক্তি হবে। এই জন্য সূত্রের অর্থতে বলা হচ্ছে এভ্যঃ মানে স্তোকাল্প কৃচ্ছ কতিপয়ভ্যঃ পয়েভ্যঃ অদ্রব্যবাচীভ্যঃ করণে কারকে তৃতীয়া পঞ্চম্যো স্তঃ। অর্থ বোঝা গেল?
करणे च स्तोकल्प कृच्च कतिपयस्या सत्ववचनस्य। বোঝা গেছে? স্তোকাদি শব্দ যখন অদ্রব্যবাচী ও করণ হবে মানে করণ কারক হবে, তখন স্তোকাদি শব্দ থেকে তৃতীয় আর পঞ্চমী বিভক্তি হবে। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ বলা হচ্ছে, স্তোকেন স্তোকাদ বা মুক্তঃ, স্তোকেন স্তোকাদ বা মুক্তঃ। এখানে স্তোক শব্দ আছে, আর স্তোক শব্দ এখানে অদ্রব্যবাচী। এখানে স্তোকেন স্তোকাদ, স্তোক বলতে এখানে কি বোঝা যাচ্ছে? কোনো লিঙ্গ অন্বয় হচ্ছে না, সংখ্যা অন্বয় হচ্ছে না, কারক অন্বয়ও হচ্ছে না। কারক অন্বয়টা এখানে হচ্ছে যেহেতু করণ কারক এটা, কিন্তু লিঙ্গ সংখ্যা অন্বয় হচ্ছে না। ঠিক আছে? তো এটা হচ্ছে অদ্রব্যবাচী। স্তোক শব্দটা এই জন্য কি অদ্রব্যবাচী, আর এটা করণ কারক, তার জন্য এখানে কি হচ্ছে তৃতীয়া আর পঞ্চমী হয়েছে স্তোকেন স্তোকাদ বা মুক্তঃ। বাক্যের অর্থ হচ্ছে লঘু না আয়াসেন মুক্তঃ। স্তোক শব্দের অর্থ হচ্ছে অল্প, লঘু। ঠিক আছে? তো কম চেষ্টাতেই সে মুক্ত হয়ে গেছে। অনেক হয় না, সিদ্ধ পুরুষ বা যোগভ্রষ্ট হয়, তারা অল্প আয়াসেই মানে অল্প পরিশ্রমে অল্প তপস্যাতেই মুক্ত হয়ে যায়। তো স্তোকেন স্তোকাদ বা মুক্তঃ। অথবা কাউকে বেঁধে রেখেছিল, সে অল্প আয়াস করেই ছাড়া পেয়ে গেছে, বা জেলে ছিল, সেরকম অর্থ হতে পারে। স্তোকেন স্তোকাদ বা মুক্তঃ, লঘু না আয়াসেন মুক্তঃ। তারপরে অল্প, অল্পেন অল্পাদ বা মুক্তঃ, একই অর্থ, স্তোক অল্প। ঠিক আছে? কতিপয়েন কতিপয়াৎ বা মুক্তঃ, তার অর্থ কি বলছে? অকৃৎস্নেন সাধনেন, মানে যত সাধন ছিল তার সমস্ত সাধন কাজে লাগেনি, অল্প কিছু সাধনের দ্বারাই সে মুক্ত হয়ে গেছে। ঠিক আছে? তো অল্প সাধনের দ্বারা যত সমস্ত সাধন ছিল সেই সমস্ত সাধন তাকে করতে হয়নি, অল্প কিছু সাধন করেই সে মুক্ত হয়ে গেছে। কতিপয়েন কতিপয়াৎ বা মুক্তঃ। এখানেও কতিপয় লিঙ্গ সংখ্যা অনন্বয়ী, তার জন্য অদ্রব্যবাচক কতিপয় শব্দ করণ, তার জন্য পঞ্চমী আর তৃতীয়া হয়েছে। কতিপয়েন কতিপয়াৎ বা মুক্তঃ। কৃচ্ছাৎ মুক্তঃ, কৃচ্ছান মুক্তঃ হয়ে গেছে। এখানে কৃচ্ছাৎ মুক্তঃ ছিল, কৃচ্ছান মুক্তঃ হয়ে গেছে। কি করে হয়েছে? তকার ছিল, সেটা নকার হয়ে গেছে। কি করে হলো?
কে বলতে পারবেন? হুম, ইয়ারুন্নাসিকে উন্নাসিকো বা পৃচ্ছান মুক্ত মানে কষ্টেন ইত্যর্থ, কষ্টেন মুক্ত, ঠিক আছে? কৃচ্ছান মুক্ত, এখানে কৃচ্ছেন কৃচ্ছান বা মুক্ত, কষ্টেন ইত্যর্থ। অসত্য বচনস্য ইতি কিম, সূত্রে কি বলা হয়েছে? অসত্য বচনস্য, যখন স্তোক প্রভৃতি শব্দগুলি অসত্য মানে অদ্রব্যবাচী হবে, ঠিক আছে, অদ্রব্যবাচী হবে, তখনই তৃতীয় আর পঞ্চমী হবে। যদি দ্রব্যবাচী হয়ে যায় তখন কিন্তু তৃতীয় পঞ্চমী হবে না, তখন যেমন শুধুমাত্র তৃতীয়া হতো করণে, শুধুমাত্র তৃতীয়াই হবে। যেমন স্তোকেন বিষয়েন হতঃ, এখানে স্তোক শব্দটা আছে সেটা বিষের বিশেষণ, ঠিক আছে, বিষের বিশেষণ। তো বিষের যেরকম লিঙ্গ সংখ্যা দিয়ে অন্বয় হয়েছে, ঠিক তেমনি স্তোকেও তাহলে কি হবে? লিঙ্গ সংখ্যা আদি অন্বয় হবে। সেই জন্য স্তোক শব্দটা এখানে হচ্ছে কি দ্রব্যবাচী, অদ্রব্যবাচী নয়। এই জন্য এখানে শুধুমাত্র তৃতীয়াই হয়েছে, স্তোকেন বিষয়েন হতঃ, অল্প বিষেই তার মৃত্যু হয়ে গেছে। বোঝা গেল? এই সকল শব্দগুলো যখন দ্রব্যবাচী হবে তখন কিন্তু শুধুমাত্র তৃতীয় বিভক্তি, করণে যেরকম তৃতীয়া হতো সেরকম তৃতীয়া হবে। যখন অদ্রব্যবাচী হবে আর করণ হবে তখনই পঞ্চমীও হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। করণে যে স্তোকাল্প কৃচ্ছ কতিপয়স্য সত্ত্ববচনস্য। এরপরে সূত্র আসছে दूरान्तिकार्थेभ्यः द्वितीया च, दूरान्तिकार्थेभ्यो द्वितीया च, এটা হচ্ছে বিধিসূত্র। দূরান্তিকার্থেভ্যः দ্বিতীয়া চ, দূরান্তিকার্থেভ্য পঞ্চমীর বহুবচন, দ্বিতীয়া প্রথমার একবচন, চ এটা অব্যয়। এই সূত্র করণে চ স্তোকাল্প কৃচ্ছ কতিপয়স্য সত্ত্ববচনস্য, এই সূত্র থেকে অসত্ত্ববচনস্য এর অনুবৃত্তি আসছে। অপাদানে পঞ্চমী, এই সূত্র থেকে পঞ্চমী এর অনুবৃত্তি আসছে। দূরান্তিকার্থেভ্য, এখানে দূর শব্দ আর অন্তিক শব্দ আছে, সেখান থেকে দ্বিতীয় বিভক্তি আর পঞ্চমী বিভক্তির বিধান হচ্ছে তখন যখন দূর শব্দ আর অন্তিক শব্দ অদ্রব্যবাচী হবে। এই জন্য সূত্রার্থতে লেখা আছে অদ্রব্যার্থেভ্যः দূরান্তিকার্থেভ্যः দ্বিতীয়া বিভক্তি ভবতি পঞ্চমী তৃতীয়ে চ। তো এখানে তৃতীয় বিভক্তিরও বিধান হচ্ছে চকারের দ্বারা। সূত্রে যেহেতু চকার গ্রহণ করা হয়েছে, সেই চকারের দ্বারা তৃতীয় বিভক্তিরও এখানে অনুবৃত্তি হবে। তারপরে দ্বিতীয়ার বিধান করা হচ্ছিল, পঞ্চমীর অনুবৃত্তি আসছে, আর চকারের দ্বারা একটা বিশেষ বিভক্তিরও, তৃতীয় বিভক্তিরও অনুবৃত্তি আসছে। তখন দূর শব্দ আর অন্তিক শব্দ থেকে দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া আর পঞ্চমী বিভক্তির বিধান হবে তখন যখন দূর শব্দ আর অন্তিক শব্দ অদ্রব্যবাচী হবে। এই জন্য সূত্রের অর্থ কি বলা হচ্ছে? অদ্রব্যার্থেভ্যः
অদ্রব্যবাচক দূর শব্দ আর অন্তিক শব্দ থেকে দ্বিতীয়, পঞ্চমী আর তৃতীয় বিভক্তি হবে। এই যে আগের সূত্রটা আমরা দেখেছিলাম, করণে চ স্তোকাল্পকৃচ্ছ প্রতিপয়স্য সত্ত্ববচনস্য, এই সূত্রতে আমরা কি দেখেছিলাম যে করণ অর্থ হলেই সেখানে সেই সেই বিভক্তির বিধান হচ্ছিল। এই সূত্রে কিন্তু সেরকম কিছু বলেনি। তাহলে এই সূত্রে কোন অর্থে বিহিত হচ্ছে? তো এই সূত্রে বিশেষ কোনো অর্থে বিভক্তির বিধান হচ্ছে না, কিন্তু দূর শব্দের নিজস্ব যেটা অর্থ সেই অর্থেই সেখানে এই বিভক্তি বিধান হচ্ছে। অন্তিক শব্দের নিজের যে অর্থ সেই অর্থেই এই বিভক্তির বিধান হচ্ছে। অর্থাৎ অন্তিক শব্দ, যেমন আমরা রাম শব্দটা করণ হিসাবে ব্যবহার করলে সেখানে তৃতীয় আসছে, ঠিক আছে, প্রথমা আসছে, দ্বিতীয় আসছে কর্ম হিসেবে ব্যবহার করলে। এখানে কিন্তু সেরকম নয়। দূর শব্দ সবসময়ই তিনটা বিভক্তিতেই প্রযুক্ত হতে পারবে। কি কি? দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী। দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, তার প্রথমা বিভক্তি হবে না। ঠিক আছে? কখন? যখন অদ্রব্যবাচক হবে। ঠিক আছে, অদ্রব্যবাচক যখন হবে। দ্রব্যবাচক হলে কিন্তু প্রথমা বিভক্তি হবে। যখন অদ্রব্যবাচক হবে তখন দূর শব্দ থেকে তিনটা বিভক্তি হতে পারে, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী। ঠিক আছে, যেমন গ্রামস্য দূরম, দূরাৎ, দূরেণ, মানে গ্রামের থেকে, গ্রামস্য গ্রামের হচ্ছে দূর। এখানে কিন্তু যদি দূর শব্দের দিকবাচক হতো তাহলে কিন্তু গ্রামাত হতো এখানে, কিন্তু এখানে কি হচ্ছে? ষষ্ঠী হচ্ছে। একটা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা হবে। পরবর্তীকালে ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণে সেই সূত্রটা আমরা পড়বো। গ্রামস্য দূরম, এই প্রয়োগটা কি করে হচ্ছে, এখানে ষষ্ঠী কি করে হচ্ছে? পঞ্চমী হওয়ার কথা। তো দূর আর অন্তিক শব্দ যোগে ষষ্ঠী হয়, বিকল্পে হয়, ওখানে আরো বিভক্তি হয়, আমরা তখন সেই সূত্র গিয়ে পড়বো। গ্রামস্য দূরম, দূরাৎ, দূরেণ, গ্রামস্য অন্তিকম, অন্তিকাৎ, অন্তিকেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল দূর শব্দ আর অন্তিক শব্দ যখন অদ্রব্যবাচক হবে তখন কিন্তু তার তিনটা বিভক্তিতেই ব্যবহার হবে, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী। যদি দ্রব্যবাচক হয় তখন কি হবে? তখন কিন্তু প্রথমাও হবে। তো সেই বলছে অসত্য বচনস্য ইত্যনুবৃত্তির নেহ দূরঃ পন্থা, দূরঃ পন্থাঃ। এখানে দূর শব্দ দ্রব্যবাচক, তার জন্য কিন্তু এখানে দ্বিতীয়, তৃতীয় অথবা পঞ্চমী হয়নি। যেমন প্রথমা বিভক্তি বিশেষণ হিসেবে ব্যবহার হচ্ছে, এই জন্য বিশেষের যেরকম বচন লিঙ্গ ঠিক তেমনই এখানেও হয়েছে, দূরঃ পন্থাঃ। এমনি নর্মাল যদি দূর শব্দ ব্যবহার করতে হয় তাহলে কিন্তু সেখানে দ্বিতীয়, তৃতীয় অথবা পঞ্চমী হতে পারে। রাম শব্দের যেমন আমরা বাক্যে প্রয়োগ যখন প্রথমা কোনো সময় এরকম নয় এখানে, তো সেই জন্যই বলছে যে প্রাতিপদিকার্থ মাত্রে বিধিরয়। প্রাতিপদিকার্থ মানে হচ্ছে শব্দের যেটা নিজস্ব অর্থ, দূর শব্দের নিজস্ব যে অর্থ সেই অর্থেই এই বিভক্তির বিধান হচ্ছে। গ্রামস্য দূরম, দূরাৎ, দূরেণ। রাম শব্দের স্যার অন্তিক শব্দটা ওই অন্তিকাৎ, অন্তিকেন বা ঠিক আছে। যেমন রাম শব্দের ক্ষেত্রে আমরা রাম শব্দের করণ হিসাবে বিবক্ষা করলে সেখানে আমরা তৃতীয়া নিয়ে আসছি, কর্ম হিসাবে বিবক্ষা করলে দ্বিতীয়া নিয়ে আসছি, প্রথমা। এরকম কিন্তু এখানে নয়, এখানে সবসময়ই দূরম, দূরাৎ, দূরেণ এই তিনটার মধ্যে যে কোনো একটা বিভক্তিরই আমরা প্রয়োগ করতে পারবো যখন অদ্রব্যবাচক হবে। দ্রব্যবাচক হলে কিন্তু যেমন হয় দূরঃ পন্থাঃ, দূরম পন্থানম, দূরেণ পন্থা পথিনা, এরকম ভাবে কিন্তু তখন বিশেষণ হিসাবে ব্যবহার হবে। বিশেষণ হিসাবে হলে বিশেষের যেরকম লিঙ্গ বচন সংখ্যা সেরকম এখানেও হবে।
স্যার অন্তিক মানে কি শেষ? না না, এটা সমীপে। সমীপ। আচ্ছা। হুম। তাহলে দুরান্তিকার্থেভ্যः দ্বিতীয়া চ। এই হচ্ছে পঞ্চমী বিভক্তি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ এখানে আমাদের শেষ হচ্ছে। এছাড়াও আরো কিছু সূত্র আছে, যারা সিদ্ধান্ত কৌমুদী পড়েছে তারা জানবে। ম্যাক্সিমাম আমরা না, একটাই সূত্র, এক দুটো সূত্র মোটেই ছাড়া হয়েছে, বাকি সব সূত্রই আমরা পঞ্চমী বিভক্তির পড়েছি। একটা সূত্রই ছাড়া হয়েছে, বাকি সব সূত্র পড়েছি। এরকম পঞ্চমী বিভক্তি থেকে একটা সূত্র ছেড়ে বাকি সমস্ত সূত্রই আমরা পড়েছি। বিশেষ বিশেষ বিচারগুলো আমরা শুধুমাত্র বাদ দিচ্ছি। তৃতীয় বিভক্তি অর্থ প্রকরণে সব সূত্র পড়া হয়েছে। আর দিবক কর্মচ একটা সূত্র ছিল, সেটা বাদ দিয়ে এখানেও একটা সূত্রই বাদ দেওয়া হয়েছে, বাকি সমস্ত সূত্রই পড়া হয়েছে। চতুর্থীতেও চতুর্থীতে কিছু বাদ দেওয়া হয়েছে, দু তিনটে সূত্র বাদ দেওয়া হয়েছে। এরকম তৃতীয় চতুর্থী পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ আমাদের শেষ হলো। এরপরে আমাদের দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ শুরু হবে। দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ একটু বড়ই। হ্যাঁ, এখানে সব সূত্র আমরা পড়তে পারবো না, কিছু মুখ্য সূত্রই আমরা পড়বো। ঠিক আছে, আজ ক্লাস হয়ে যেহেতু আর আপনাদের ক্লাস হবে না, তবু যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণটা শুরু করব। প্রথম বিভক্তি অর্থ প্রকরণে কিছুই নেই, আমরা উক্ত অনুক্ত বিষয়টা জেনেছি একবার, তাই তো? উক্ত অনুক্ত জেনেছি তো। হ্যাঁ স্যার। তো যেখানে আমরা অনুক্ত বলেছি, অনুক্ততে আমাদের বাকি সমস্ত বিভক্তির বিধান হচ্ছে, যেটা উক্ত হবে সেখানে সবসময়ই প্রথমা বিভক্তি হবে। যদি কর্ম উক্ত হয় কর্মতে প্রথমা, যদি কর্তা উক্ত হয় তাহলে কর্তাতে প্রথমা, যদি করণ উক্ত হয় তাহলে করণে প্রথমা। যেটা উক্ত হবে সেখানেই প্রথমা, প্রথম বিভক্তি, এটাই হচ্ছে বিশেষ। ঠিক আছে, তো করণ আমরা কর্তাকে উক্ত দেখেছি, কর্মকে উক্ত দেখেছি, করণকে উক্ত কি করে দেখবো? তাহলে করণকে উক্ত করার জন্য ধাতুর উত্তর করণের অর্থ প্রত্যয় বিহিত হয়। কৃত প্রত্যয় আমরা দেখেছি, অনেক কৃত প্রত্যয় আছে যেগুলো করণে, সম্প্রদানে, অধিকরণে বিহিত হয়। তো সেই তার দ্বারাও হচ্ছে করণ প্রভৃতি কারক উক্ত হতে পারে। এছাড়াও সমাসে দ্বারা উক্ত হতে পারে, এছাড়াও তদ্ধিত প্রত্যয়ের দ্বারা উক্ত হতে পারে, কোথাও কোথাও নিপাতের দ্বারাও উক্ত হতে পারে। তো এরকম এই সকল বিষয় যখন উক্ত হবে তখন সেখানে কি হবে? তৃতীয় বিভক্তির, প্রথমা বিভক্তির বিধান হবে। যেরকম আমি একটু উদাহরণ প্রথমা বিভক্তিটা একটু বলে দিচ্ছি। প্রথমা বিভক্তি যেহেতু আর বিশেষ করে পড়ানো হবে না, কারণ প্রথমা বিভক্তির একটাই সূত্র আছে, যার তাৎপর্য আমি বলেই দিয়েছি।
ঠিক আছে। উক্তত্ব তিন কার দ্বারা হতে পারে? তিন প্রত্যয়ের দ্বারা হতে পারে, কৃত প্রত্যয়ের দ্বারা হতে পারে, অথবা তদ্ধিত প্রত্যয়ের দ্বারা হতে পারে, অথবা সমাসের দ্বারা হতে পারে। ঠিক আছে। যেমন তিনের দ্বারা উক্ত উদাহরণ কি আছে? হরি সেব্যতে। এটা বিশেষ বোঝানোর কিছু নেই, বোঝানো হয়ে গেছে। কৃতের দ্বারা এখানে বোঝানো আছে, এটা জানা আছে। কি হলো এখানে? কৃতের উদাহরণ কি বলা হলো? লক্ষ্মিয়া সেবিতঃ হরিহি। সেবিতঃ এখানে এখানে কে উক্ত হয়েছে? সেবিতঃ এখানে কি প্রত্যয় আছে? ময়া দৃষ্টঃ হরিহি। দৃষ্টঃ এখানে কি প্রত্যয় আছে? सर ये तृतीय विभक्ति है क्या? ময়া দৃষ্টঃ হরিহি। দৃষ্টঃ এখানে কি প্রত্যয় আছে? ত প্রত্যয়, ত তবতু প্রত্যয়ের মধ্যে উত্তর ত প্রত্যয় ত আছে, প্রত্যয়। হ্যাঁ, ঠিক আছে। সেই ত প্রত্যয় এখানে ধাতু কি আছে? দৃশ ত প্রত্যয় কোন? হ্যাঁ, দৃশ ধাতু। ত প্রত্যয় কোন অর্থে হয়েছে? দেখা। হুম, দৃষ্ট এটা কর্ম অর্থে। কোন অর্থে? কর্ম। তাহলে কে উক্ত হবে এখানে? কর্ম। কর্মকে এখানে কর্মকারক কোনটা? দৃষ্টা। দৃষ্টা কর্মকারক কে? কর্মকারক কে এখানে? मया ময়া এটা কর্ম। ময়া তো नहीं কর্ম। सॉरी सॉरी दृष्ट दृष्ट होगा ना सर। দৃষ্টা। करता होगा। কর্ম কে? দৃষ্ট এটা তো ক্রিয়া। কর্ম কে? স্যার হরিহি। হরি হচ্ছে কর্ম, তার জন্য উক্ত কর্ম হয়েছে বলে কর্মতে এখানে কি আছে? হ্যাঁ, কর্ম উক্ত হয়েছে বলে কর্মতে প্রথম বিভক্তি হয়েছে। ময়া দৃষ্টঃ হরিহি। ওইখানে ক্রিয়াটাও কর্তা ক্রিয়াটাও হচ্ছে হয়েছে বলে কর্তা মুক্ত হয়েছে বলে কর্তাতে তৃতীয় হয়েছে। তাহলে ময়া দৃষ্টঃ হরিহি এখানে কৃত প্রত্যয়ের দ্বারা কর্ম উক্ত হয়েছে। তাহলে উক্ত কার দ্বারা হয়? একটা তিনের দ্বারা হয়। সেব্যতে এখানে তিন প্রত্যয়, এখানে কৃত প্রত্যয়ের দ্বারা দেখলাম। ঠিক আছে। তিন কৃত তদ্ধিত। তদ্ধিতের উদাহরণ এখন বোঝা যাবে না,
তদ্ধিতটা ছেড়ে দিচ্ছি, সমাস আছে তদ্ধিতটাও বলেই দিচ্ছি যতটা বোঝা যায়। সত্যহ একটা রূপ আছে, সত্যহ অশ্বহ, ঠিক আছে। সত্যহ এই পদের অর্থ হচ্ছে সতেন কৃতঃ, সতেন কৃতঃ, ঠিক আছে। এই যে এখানে সতেন কৃতঃ, এই এটা ইকুয়াল টু হচ্ছে সত্যহ। তাহলে এখানে সতেন, এখানে যে তৃতীয় বিভক্তি আছে করণ কারক, সেই করণটা এখানে তদ্ধিত প্রত্যয় হয়েছে ইয়ত, শত শব্দ থেকে, শত শব্দ থেকে ইয়ত প্রত্যয় করা হয়েছে, তদ্ধিত প্রত্যয় এটা, ঠিক আছে। করণ অর্থে বিহিত হয়েছে। তাহলে এখানে যে সতেন করণের অর্থটা সেটা ইয়ত প্রত্যয়ের দ্বারা বিহিত হয়ে গেছে, উক্ত হয়ে গেছে, সেই জন্য সত্য হয় এখানে কোথাও তৃতীয়া দেখা যাচ্ছে কি প্রথমা দেখা যাচ্ছে, উক্ত হয়ে গেছে বলে সতেন কৃতঃ সত্যঃ। তদ্ধিতের দ্বারা উক্ত হতে পারে এরকম, কৃত যেরকম ঠিক তেমনই তদ্ধিত। আর সমাস, প্রাপ্তঃ আনন্দঃ ইয়ম, ঠিক আছে। এখানে এই ইয়ম দ্বিতীয় বিভক্তি আছে, সেই দ্বিতীয় বিভক্তিটা কর্ম রূপ অর্থটা উক্ত হয়ে যাচ্ছে সমাসের দ্বারা, তখন রূপ হচ্ছে কি প্রাপ্তানন্দ, প্রথম আর এক বচনে হয়ে যাচ্ছে। প্রাপ্তঃ আনন্দঃ ইয়ম বলছি, তাহলে এখানে প্রাপ্তানন্দম বলার কথা, কিন্তু প্রাপ্তানন্দম না বলে প্রাপ্তানন্দঃ বলছি, প্রথম আর এক বচন বলছি কেন, এখানে সমাসের দ্বারাই এই অর্থটা উক্ত হয়ে গেছে। তো এরকম সমাস আর তদ্ধিতের একটু ক্রিটিক্যাল আছে বিষয়টা বোঝা, ঠিক আছে। এই তিং আর কৃতের দ্বারা বোঝা যাচ্ছে ভালো করে, আর বস্তুত সিদ্ধান্তে কিন্তু তিং আর কৃতেই মূল, তদ্ধিত আর সমাসটা কিন্তু সেরকম ভাবে মানা হয় না, ঠিক আছে। অতএব এটা নিয়ে ভাবার না, চিন্তা করার দরকার নেই। তিং আর কৃতের দ্বারা উক্ত হয়, এই যেখানে উক্ত হবে, যে উক্ত হবে সেই প্রথমা, সেখানেই প্রথমা বিভক্তি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রথমা বিভক্তির মূল তত্ত্ব। বোঝা গেল? স্যার হুম, সকলের বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে একটু ব্রেক দেওয়া হচ্ছে, ব্রেকের পর আমরা দ্বিতীয় বিভক্তি শুরু করব। আমাদের এই প্রথম বিভক্তিও বলতে গেলে শেষ হয়ে গেল। আর সব জায়গায় আর একটা বিশেষ আছে, সম্বোধনেও প্রথম বিভক্তি হয়, এটা আমাদের জানাই আছে। সম্বোধন করার জন্য সেখানেও প্রথম বিভক্তি দিতে হয়। এই হচ্ছে প্রথম বিভক্তি। এরপরে আমাদের দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ শুরু হবে। আমরা 5 মিনিট ব্রেক নিচ্ছি, তারপর স্যার
শুনতে পাচ্ছেন সকলে? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ আমরা শুরু করব। দ্বিতীয় বিভক্তি কর্মকারক যখন অনুক্ত হয় তখন দ্বিতীয় বিভক্তি সেই কর্মবাচক যে প্রাতিপদিক, সেই প্রাতিপদিক থেকে দ্বিতীয় বিভক্তির বিধান হয়। সিদ্ধান্ত কৌমুদীতে এই দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণের মধ্যে মুখ্যতম হচ্ছে দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ। সেখানে প্রথম সূত্র হচ্ছে কারকে। প্রথম সূত্র আছে কারকে। কারকে একটা অধিকার সূত্র। কারকীয় সূত্রটাকে আমরা আগে থেকে জানি। এখানে আমরা কারকীয় সূত্রটা পড়ছি না, এই সূত্র সম্বন্ধে আগেই বলা হয়েছে। কারক সংজ্ঞা করার জন্য কোনো সংজ্ঞা বিশেষ সূত্র নেই, কারকে একটা অধিকার সূত্র। সেই সূত্রটা প্রত্যেকটা সূত্রের সঙ্গে গিয়ে পরে একবাক্যতা করে সেটাকে একবাক্যতা বলে, মানে দুটো বাক্যের একই সঙ্গে জয়েনিং বলে, তো এটাকে সেটাকে একবাক্যতা বলছে। একবাক্যতা হয়ে একটা অর্থ উপস্থাপন করে। সেখানেই আমরা দেখেছি যে প্রথমে কারক সংজ্ঞা, তারপরে অপাদানাদি বিশেষ সংজ্ঞা হচ্ছে। ঠিক তেমনি কারক এই সূত্রতে যে সপ্তমী বিভক্তি আছে তার অর্থ বলেছিলাম। এখানে সপ্তমী অর্থে প্রথমার্থে সপ্তমী আছে, তার জন্য কারকে এটাকে সাক্ষাৎ আমরা কারকম এরকম ভেবে ধরবো। এ সকল বলা হয়েছিল আগে। তো সেখানে দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণে আমাদের প্রথম সূত্র আসছে কর্তুরীপ্সিততমম কর্ম। কর্মতে যেহেতু দ্বিতীয় বিভক্তি বিধান হয়, এছাড়াও দ্বিতীয় বিভক্তি আরো কর্মতে ছাড়াও উপপদ দ্বিতীয় বিভক্তি আছে। হ্যাঁ, কারক দ্বিতীয় বিভক্তি, উপপদ দ্বিতীয় বিভক্তি আর কর্মপ্রবচনীয় দ্বিতীয় বিভক্তি, মানে কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তির বিধান হয়, আর কর্মকারকে দ্বিতীয় বিভক্তির বিধান হয়, আর উপপদ দ্বিতীয় বিভক্তি আছে যেখানে কোনো শব্দ যোগে দ্বিতীয় বিভক্তির বিধান হয়। এই তিন ধরনের হচ্ছে দ্বিতীয় বিভক্তি আছে। তার মধ্যে কারক বিভক্তি দ্বিতীয় যেটা, তার জন্য সেটা কর্মকারকে হয়, আর সেই কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে কর্তুরীপ্সিততমম কর্ম। এই সূত্রে তিনটা পদ আমরা দেখতে পাচ্ছি, কর্তুহু, ঈপ্সিততমম আর কর্ম। কারকে এর অধিকার আসছে। সূত্রে কর্তুহু যে পদটা আছে সেখানে ষষ্ঠী বিভক্তি আছে, এই জন্য কর্তুহু এটা ষষ্ঠান্ত পদ। ঈপ্সিততমম এটা প্রথমান্ত পদ। কর্ম এটাও প্রথমান্ত পদ। ঈপ্সিততমের কর্মসংজ্ঞা বিধান করা হচ্ছে। এই সূত্রে ক্রিয়া একটা পদের অধ্যাহার করতে হচ্ছে। অধ্যাহার করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। অনেক প্রকার ভাবে, অনেক রকম ভাবে এই সূত্রের অর্থ বর্ণনা করা হয়। যে কোনো সূত্রেরই অর্থ বর্ণনা অনেক ধরনের প্রকার আছে, অর্থ বর্ণনার অনেক প্রকার আছে। যে পরম্পরাতে পড়া হয় সেই পরম্পরাতে অর্থ বর্ণনা হয়, সেরকম ভাবে অর্থ বর্ণনা করা হয়, ঠিক আছে। যেমন ভট্টজি দীক্ষিত বৃত্তিতে একটা অর্থ লিখেছে, ঠিক আছে। তো ভট্টজি দীক্ষিতের যে পরম্পরাটা, সেই পরম্পরাতে সেরকম। এরপরে যখন সেই একই সূত্র, একই বৃত্তি, তার তাৎপর্য কি সেটা তার টিকাতে পাওয়া যায়। সেখান থেকে অনেক পরম্পরা, এই সিদ্ধান্ত কৌমুদী পড়ানোরও অনেক পরম্পরা আছে। কোথাও কোথাও সূত্রের যে বৃত্তি বলা আছে সেই বৃত্তিটাকেই অর্থ হিসাবে দেখানো হয়, আর সেরকম ভাবে সূত্রটাকে প্রতিপাদন করা হয়, তার ব্যাখ্যা সেরকম ভাবেই করা হয় যাতে বৃত্তিতে যে অর্থটা আছে সেই অর্থটাই উপস্থিত হয়, মানে যাতে হয়। সেটা একটা পরম্পরা। আর একটা পরম্পরা হচ্ছে সূত্রের যে একটা বৃত্তি, সেই বৃত্তি থেকে ভিন্ন, মানে একটু আলাদা, ভিন্ন বলতে স্ট্রাকচারটা শুধুমাত্র আলাদা, সেরকম ভাবে অর্থ উপস্থাপন করা হয়, সেটাও একটা পরম্পরা। তো আমরা সূত্রটা ওই দ্বিতীয় পরম্পরাটাকে দেখছি। তো এই জন্য সূত্রের আমরা নিজস্বই একটা অর্থ বলি। বারাণসীতে এই ধরনের শৈলী পাওয়া যায়। আমরা যেহেতু আমাদের গুরুজিও
বারাণসী পরম্পরাতেই পড়েছেন, ওখান থেকেই, তার জন্য আমাদেরও সেরকম পরম্পরাটাই পালন করা হয়। টিকাতে অনেক রকম অর্থ পড়া হয়, কিন্তু এটাই বেশি প্রচলিত। তো কর্তুরীপ্সিততম কর্ম, এখানে কর্তুহু একটা পদ দেখলাম ষষ্ঠান্ত, ঈপ্সিততম একটা পদ দেখলাম প্রথমান্ত, কর্ম এটাও প্রথমান্ত। এখানে ঈপ্সিততম যে শব্দটা আছে সেই শব্দটা এখানে হচ্ছে ঈপ্সিত শব্দের অর্থ, এখানে আপলি ধাতু আছে, হ্যাঁ, তার থেকে সন প্রত্যয় করা হয়েছে, তারপরে আবার ত প্রত্যয় করা হয়েছে, তারপর আবার তম প্রত্যয় করা হয়েছে। এরকম ঈপ্সিত তমম এই পদটাকে ভাঙলে অতগুলো জিনিস পাওয়া যাচ্ছে। আপলি ধাতু, সন প্রত্যয়, তার উত্তর ত প্রত্যয়, তার উত্তর তম প্রত্যয়। সেই প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা যে প্রকৃতি প্রত্যয় আছে ঈপ্সিত তমম এর মধ্যে, মানে আপলি ধাতু তার কি অর্থ, ঈপ্সিত তম সন প্রত্যয় তার কি অর্থ, ত প্রত্যয় তার কি অর্থ, তম প্রত্যয় তার কি অর্থ ইত্যাদি অর্থ নিয়ে সাক্ষাৎ ঈপ্সিত তমম এই পদের কি অর্থ হচ্ছে, তো সেটা এখানে সাক্ষাৎ লেখা আছে। ঈপ্সিত তমম মানে হচ্ছে প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। ঠিক আছে, ঈপ্সিত তমম এর এই পদের সাক্ষাৎ অর্থ কি করা আছে, প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। আমরা বলেছিলাম না ধাতুর দুটো অর্থ হয়, কি কি? ফল আর ব্যাপার। হ্যাঁ, ফলের আশ্রয় কি, ব্যাপারের আশ্রয় কি হবে, কর্তা হবে, তাই তো? মনে নেই এই সকল? এই তো স্বতন্ত্র কর্তা সূত্র পড়ানোর সময়ই বলা হয়েছে। হুম, ফল হচ্ছে সংযোগ আর ব্যাপার হচ্ছে বিচ্ছেদ। হ্যাঁ, ফল ধাতু দুটো অর্থ ফল আর ব্যাপার বলা হয়েছিল। সেই ফলের আশ্রয় যেটা হবে সেটাকে কর্ম, আর ব্যাপারের যেটা আশ্রয় সেটা হচ্ছে কর্তা। ঠিক আছে, তার জন্য ওই স্বতন্ত্র কর্তা এই সূত্রের অর্থতে এরকম ভাবে বলা হয়েছিল। ফলা সেখানে ব্যাপারের আশ্রয় কর্তা হবে এটা বলা হয়েছিল, ঠিক তেমনি ফলের যেটা আশ্রয় হবে সেটা হচ্ছে কর্ম হবে। এই সূত্রের দ্বারা সেটাই বলছে, শুধু একটু পরিষ্কার করে বলছে। পরিষ্কার করে কেন বলছে, নাহলে অনেক জায়গায় দোষ হয়ে যাবে, এই জন্য একটু পরিষ্কার ভাবে বলা হচ্ছে। কর্তুহু ঈপ্সিততম, ঈপ্সিততম শব্দের অর্থ করে কি করা হচ্ছে, প্রকৃত ধাতু বাচ্য। আরো একটু বড় আছে, প্রায় এই সূত্রে যতটা বৃত্তি আছে ঈপ্সিততম শব্দের যে অর্থ সেই অর্থটা ততটা হবে, অত দূর হবে। এখানে তার থেকেও একটু শর্টকাটে ছোট করে লেখা আছে, প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার ও প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। প্রকৃত ধাতু মানে হচ্ছে বাক্যে যে প্রযুক্ত ধাতু, সেই ধাতু তার যে বাচ্য অর্থ, ধাতু দুটো অর্থ, বাচ্য দুটো অর্থ, একটা হচ্ছে ফল আর ব্যাপার, তার মধ্যে যেটা ব্যাপার, সেই ব্যাপারে প্রয়োজ্য মানে ব্যাপারের দ্বারা জন্য, প্রয়োজ্য শব্দের অর্থ হচ্ছে জন্য, যে ফল, সেই ফলের যেটা আশ্রয় সেটাই হচ্ছে ঈপ্সিততম। ঠিক আছে, আর এখানে একটা পদ আছে কর্তুহু, সেই কর্তুহু এখানে যে ষষ্ঠী আছে তার অর্থ হচ্ছে বৃত্তিত্ব। এই জন্য পুরো সূত্রের অর্থ কিরকম হবে, কর্তৃর বৃত্তি প্রকৃত ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য। কর্তৃবৃত্তি হচ্ছে প্রকৃত ধাতুবাচ্য যে ব্যাপার, সেই ব্যাপার যদি কর্তাতে থাকে, ঠিক আছে, তাহলে কর্তৃবৃত্তি যে প্রকৃত ধাতুবাচ্য ব্যাপার, সেই ব্যাপারে প্রয়োজ্য যে ফল, সেই ফলের যেটা আশ্রয়, তারই কারক সংজ্ঞা আর কর্মসংজ্ঞা হয়। ঠিক আছে, আরো একবার ভালো করে শুনুন। কর্তৃবৃত্তি মানে কর্তার মধ্যে যে প্রকৃত ধাতুবাচ্য ব্যাপার আছে, সেই ব্যাপারের দ্বারা প্রয়োজ্য যে সেই ধাতুর যে ফল,
সেই ফলের যেটা আশ্রয়, সেই আশ্রয়ের কারক সংজ্ঞা ও কর্ম সংজ্ঞা হয়। স্যার বাংলা অর্থটা একটু লিখে দিন, পরে পড়তে সুবিধা হ্যাঁ, হবে। আগে অর্থটা বুঝুন, তারপরে আমি লিখছি। কি বলছে? কর্তার মধ্যে মানে বাক্যে প্রযুক্ত যে ধাতু, সেই ধাতু দুটো অর্থ, একটা ফল আর একটা ব্যাপার। তো হুম, হ্যাঁ তাহলে সেই ব্যাপারের আশ্রয়কে কর্তা, তাহলে ব্যাপার কোথায় থাকবে? কর্তৃবৃত্তি হবে, তাই তো? ব্যাপার কি হবে? কর্তৃবৃত্তি হবে কিনা? হ্যাঁ স্যার হবে। হবে তো? তাহলে তার জন্য কি দেখুন, এবারে কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার পাওয়া যাচ্ছে। যেমন উদাহরণ দেব, যখন আরো স্পষ্ট করা বোঝা যাবে, তার আগে আমি অর্থটা বারবার ধরে মাথাতে যেন থাকে সেই জন্য বলছি। তাহলে প্রকৃত বাক্যে প্রযুক্ত যে ধাতু, সেই ধাতুর যে অর্থ ব্যাপার, সেই ব্যাপার যদি কর্তাতে থাকে, তখন সেই ব্যাপারকে আমরা কি বলবো? কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার বলবো। সেই ব্যাপারের দ্বারা জন্য, ব্যাপারের থেকে ফলের উৎপত্তি হয়, আমরা দেখেছি। তো সেই ব্যাপারের দ্বারা সেই ধাতুর যদি ফল উৎপন্ন হয়, ঠিক আছে, সেই কর্তৃবৃত্তি যে ব্যাপার বলা হলো, সেই ব্যাপারের দ্বারাই সেই ধাতুরই যে ফল, সেই ফল যদি জন্য হয়, ঠিক আছে, তখন সেই ফলের যেটা আশ্রয় হবে সেটা কি হবে? তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে। বোঝা গেল কি? স্যার এইখানটা একটু বলে দিন, কর্তৃবৃত্তি ব্যাপারটা ওইখানটা আরেকবার বলে দিন। কর্তৃবৃত্তি মানে কর্তাতে বিদ্যমান। হ্যাঁ স্যার, ওটা বুঝেছি যে ব্যাপার কর্তৃবৃত্তি ব্যাপার, মানে ওই কর্তৃবৃত্তি ব্যাপারের যে প্রযোজ্য, তার ওইটা একটু বলে দিন ওইটা। প্রযোজ্য মানে হচ্ছে জন্য, জন্য মানে হচ্ছে জাত। ব্যাপারের দ্বারা ফলের সৃষ্টি হয়, তো ব্যাপার মানে কি? ক্রিয়া, কোন হ্যাঁ অ্যাকশন, তার দ্বারাই তো ফলের উৎপত্তি হয়। হ্যাঁ আমি কিছু কাজ করবো, তারপরে কিছু ফল আসবে। আমি উনুনটা ধরাবো, তারপরে চাল সেখানে দেব, এই সকল ব্যাপার হওয়ার পরে তো চালের মধ্যে যে পক্ক ভাবটা আসবে। তো হ্যাঁ প্রযোজ্য মানে হচ্ছে জন্য। তাহলে ব্যাপারের দ্বারা জন্য জাত যে ফল, সেই ফল কিন্তু আবার সেই ধাতু, বাক্যে প্রযুক্ত যে ধাতু, সেই ধাতুর যে ফল, সেই ফলেই হতে হবে। তখন সেই ফলের যেটা আশ্রয়, তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে। আচ্ছা স্যার, বুঝেছি। বাক্যতে উদাহরণ দিলে আবার ভালো করে আমি বলছি। কর্তৃবৃত্তি বাক্য, এখানে একটু বাক্যটা শুনতে, কর্তৃবৃত্তি বাক্য নয়, কর্তৃবৃত্তি কিন্তু ব্যাপার, ঠিক আছে? কর্তৃবৃত্তি বাক্য সঙ্গে সঙ্গে এখানে অন্বয় করে নেবো সেরকম নয়। কর্তৃবৃত্তি বাক্য প্রযুক্ত ধাতু বাচ্য ব্যাপার। কর্তৃবৃত্তি ইহ যে।
ঠিক আছে, এবারে বাংলাটা পড়ে দেখুন বোঝা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হুম, বাকিরা স্যার Yes, sir. মাঝে কে বললেন একজন? হ্যাঁ স্যার বললাম, বুঝতে পেরেছি। হুম, উদাহরণ বলছি এবারে। আচ্ছা, উদাহরণের আগে আমরা উদাহরণে একবারে চলে যাচ্ছি, তারপরে কর্মণি দ্বিতীয় পড়ব। রামঃ বনম গচ্ছতি একটা বাক্য। এই বাক্যতে ধাতু কি আছে? বাক্য প্রযুক্ত ধাতু কি? বাক্য প্রযুক্ত ধাতু স্যার গচ্ছতি, গম ধাতু। গম, হ্যাঁ গম ধাতু, ঠিক আছে। সেই গম ধাতুর বাচ্য যে ব্যাপার, কি ব্যাপার? পাদ বিক্ষেপ ব্যাপার, হ্যাঁ তাই তো? পাদ বিক্ষেপ, হুম সেই ব্যাপার এখানে কর্তৃবৃত্তি কিনা? কর্তা এখানে রাম, তদ্বৃত্তি কিনা? হ্যাঁ তাহলে এখানে যে ব্যাপার, সে প্রকৃত ধাতুবাচ্য যে ব্যাপার, পাদ বিক্ষেপ ব্যাপার, সেই ব্যাপার এখানে কর্তৃবৃত্তি আছে। হ্যাঁ তার জন্য যে ফল, সেই ব্যাপারের জন্য যে ফল, সংযোগ রূপ ফল, সেই ফলটা এখানে প্রকৃত ধাতু যে বাক্য প্রযুক্ত ধাতু গম ধাতু তৎ বাচ্য কিনা? গম ধাতুর বাচ্য ফল কিনা সংযোগটা এখানে? হ্যাঁ স্যার এখানটা আরেকবার বলুন স্যার, এখানে হ্যাঁ যেটা বলুন। হ্যাঁ, প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার হচ্ছে বাদ বিক্ষেপ রূপ ব্যাপার, সেই ব্যাপার রাম কর্তৃবৃত্তি। তাহলে কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার কি? পাদ বিক্ষেপ রূপ ব্যাপার, ঠিক আছে। সেই ব্যাপারের জন্য যে ফল, কি ফল এখানে? সংযোগ। সেই সংযোগ রূপ ফলটা প্রকৃত ধাতু বাচ্য কিনা? গম ধাতু বাচ্য কিনা? ঠিক আছে, গম ধাতু বাচ্য তো। তাহলে এখন ফলটা আমাদের ফল পেলাম কিরকম? কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফল পেলাম কি? সংযোগ রূপম ফলম, তাই তো? হ্যাঁ স্যার। সেই ফলের আশ্রয় কি? স্যার বনম। ঠিক আছে, বন। তার জন্য বন হচ্ছে কর্মসংজ্ঞা হলো, আর কর্মসংজ্ঞা হওয়ার জন্য এখানে অনুক্ত কর্ম আছে বলে অনুক্ত কর্মতে দ্বিতীয় বিভক্তি হয়েছে, রামঃ বনম গচ্ছতি। ঠিক তেমনি দেবদত্ত ওদনম খাদতি, চৈত্র তণ্ডুলম পচতি ইত্যাদি স্থলেও একই রকম ভাবে হবে। ঠিক আছে, সূত্রের অর্থ আরো সহজভাবে আমাদের কৌমুদি গ্রন্থে লেখা আছে, কর্তুঃ ক্রিয়য়া আপ্তুম ইষ্টতমম কারকম কর্মসংজ্ঞম স্যাৎ। কর্তা ক্রিয়ার দ্বারা যে ফল পেতে চাইছে তারই হচ্ছে কর্মসংজ্ঞা হয়। ঠিক আছে, এখানে কর্তা ক্রিয়ার দ্বারা, কর্তা রাম, সে ক্রিয়ার দ্বারা, গমন ক্রিয়ার দ্বারা কি ফল, কি পেতে চাইছে? বনকে পেতে চাইছে। বা ক্রিয়ার দ্বারা ক্রিয়াজন্য যে ফল, সেই ফলের সঙ্গে যার সম্বন্ধ ইচ্ছা করছে,
ক্রিয়া দ্বারা জন্য যে ফল, সেই ফলের দ্বারা যার সম্বন্ধ, বনের সম্বন্ধ ইচ্ছা করছে, ক্রিয়াজন্য ফল হচ্ছে সংযোগ, সেই সংযোগ রূপ ফলের সঙ্গে বনের সম্বন্ধ ইচ্ছা করছে, এই জন্য বন হচ্ছে কর্ম। ঠিক আছে, তো এরকম ভাবে বলা যেতে পারে ক্রিয়া কর্তা ক্রিয়াজন্য ফলের সঙ্গে যার সম্বন্ধ ইচ্ছা করছে। ঠিক আছে, এখানে ক্রিয়াজন্য ফলের ক্রিয়াজন্য যে ফল, সংযোগরূপ ফল, তার সঙ্গে বনের সম্বন্ধ ইচ্ছা করছে, এই জন্য বনের কর্মসংজ্ঞা হচ্ছে। দুটো দুরকম ভাবেই বলা যেতে পারে। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। এই কর্মতে দ্বিতীয় বিভক্তি হয়, সেই জন্য সূত্র আসছে কর্মণি দ্বিতীয়া। এই সূত্রের ব্যাখ্যা আমরা যে কর্তৃকর্ণের তৃতীয়া সূত্রের ব্যাখ্যা পড়েছি, সেম সেই রকমই একদম। হ্যাঁ, কর্মণি দ্বিতীয়া বিধি সূত্র এটা। কর্মণি এখানে সপ্তমীর এক বচন আছে, দ্বিতীয়া প্রথমার এক বচন আছে। দ্বিতীয়া এটা হচ্ছে বিধেয়। অনভিহিতে এর অধিকার আসছে, অনভিহিতে এখানে সপ্তমী আছে। তো সূত্রের অর্থ কি হবে? অনভিহিতে কর্মণি দ্বিতীয়া বিভক্তি ভবতি। এখন কর্মণি, অনভিহিতে কর্মণি মানে অনুক্তে কর্মণি, তাই তো? কর্ম যখন অনুক্ত হবে তখন দ্বিতীয় বিভক্তি হবে। কোথা থেকে হবে? তাহলে কর্মবাচক প্রাতিপদিকাত। অনভিহিতে কর্মণি মানে অনুক্তে কর্মণি কর্মবাচক প্রাতিপদিকাত দ্বিতীয় বিভক্তি ভবতি। ঠিক আছে, অনভিহিতে কর্মণি কর্মবাচক প্রাতিপদিকাত দ্বিতীয় বিভক্তি ভবতি। আমরা দেখলাম আগে রামঃ বনম গচ্ছতি, এখানে বন হচ্ছে কর্ম, আর সেটা অনুক্ত কর্ম। কেন অনুক্ত কর্ম? কারণ এর উত্তর যে গচ্ছতি, এখানে যে তীপ প্রত্যয় আছে, সেই তীপ প্রত্যয়ের দ্বারা কর্তা উক্ত হচ্ছে, কর্তরি তীপ প্রত্যয় বিহিত হয়েছে, এই জন্য কর্তা হচ্ছে উক্ত। আর কর্তা যখন উক্ত হবে তখন কর্ম অনুক্ত হবে। তাহলে অনুক্ত কর্মের জন্য অনুক্ত কর্ম অর্থে কর্মবাচক শব্দ হচ্ছে বন, সেখান থেকে দ্বিতীয় বিভক্তি হয়েছে, তখন রামঃ বনম গচ্ছতি এরকম প্রয়োগ হচ্ছে। ঠিক তেমনি দেবদত্ত উদনম পচতি, চৈত্র তণ্ডুলম পচতি ইত্যাদি আরো অন্যান্য ক্ষেত্রেও আমরা যেখানে কর্মযুক্ত বাক্য প্রয়োগ করি, সেই সকল জায়গাতেও এরকম কর্মণি দ্বিতীয় এই সূত্রের দ্বারাই দ্বিতীয় বিভক্তি বিধান হচ্ছে। ঠিক আছে, তাহলে কর্তৃপ্সিততম কর্ম, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে ইচ্ছা করে বা ক্রিয়াজন্য ফলের সঙ্গে যার সম্বন্ধ ইচ্ছা করে তার কর্মসংজ্ঞা হয়। এছাড়াও আমরা যে লক্ষণটা লিখেছি, কর্তৃবৃত্তি ব্যাপার প্রয়োজ্য, কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম কারক সংযম সৎ কর্মসংযম ভবতি, এটাও করতে পারি। এই হচ্ছে কর্মসংজ্ঞা প্রধান সূত্র, এটা কর্মসংজ্ঞা বিধায়ক প্রধান সূত্র। এছাড়াও আরো অনেক সূত্র আছে, তার মধ্যে আর একটা সূত্র আমরা পড়ব।
তাহলে সূত্র আসছে আমাদের তথায়ুক্তম চানিপসিতম, তথায়ুক্তম চ অনিপসিতম। তথায়ুক্তম প্রথমার এক বচন, চ এটা অব্যয়, অনিপসিতম প্রথমার এক বচন। তথায়ুক্তম চ অনিপসিতম। তথায়ুক্তম প্রথমার এক বচন, চ অব্যয়, অনিপসিতম প্রথমার এক বচন। কর্তুরিপ্সিততমম কর্ম, এই সূত্র থেকে কর্ম এই প্রথমান্ত সংজ্ঞাবোধক পদের অনুবৃত্তি হচ্ছে, এটা সংজ্ঞা সূত্র। কারকে অধিকার আসছে, যেখানে প্রথমার্থে সপ্তমী আছে, কারকে এর অর্থ হবে কি কারকম। তথায়ুক্তম বলতে এখানে তথায়ুক্ত শব্দের অর্থ হচ্ছে ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। আগে যে কর্ম বলেছিলাম, কর্মের স্বরূপ বলা হয়েছিল, ঈপ্সিততম শব্দের অর্থ বলা হয়েছিল, সেটাই এখানে তথায়ুক্ত শব্দের অর্থ। ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য, প্রয়োজ্য শব্দের অর্থ হচ্ছে জন্য। ধাতু বাচ্য যে ব্যাপার, সেই ব্যাপারের দ্বারা জন্য যে ফল, সেই তদাশ্রয় ভূতম তথায়ুক্তম। অনিপ্সিতম, অনিপ্সিতম মানে হচ্ছে, ইপ্সিতম মানে হচ্ছে ইষ্টম, অনিপ্সিতম মানে হচ্ছে অনিষ্টম। সেই অনিষ্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে দ্বেষ্য আর একটা হচ্ছে উদাসীন। ঠিক আছে, কি কি হতে পারে? একটা হতে পারে দ্বেষ্য আর একটা হচ্ছে উদাসীন। স্যার কথাটা দ্বেষ। দ্বেষ, অনিষ্ট দুই ধরনের হয়, একটা দ্বেষ্য আর একটা হচ্ছে উদাসীন। ঠিক আছে, তাহলে তথায়ুক্তম চ অনিপ্সিতম, অনিপ্সিতম মানে হচ্ছে দ্বেষ্যম উদাসীনম। তাহলে ধাতু সূত্রের অর্থ কি হবে? ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ভূতম ইয়ৎ দ্বেষ্যম উদাসীনম। বা দেশ মানে কি বিরোধ? দেশ মানে কি বিরোধ? দ্বেষ বলি তো আমরা, দ্বেষ, হ্যাঁ ওটাই। ঠিক আছে, অনিষ্ট দুই ধরনের হতে পারে, একটা দ্বেষ্য অনিষ্ট আর একটা হচ্ছে উদাসীন অনিষ্ট। উদাসীন বলতে অনিপ্সিত মানে হচ্ছে অনিষ্ট, অনিষ্ট দুই ধরনের হয়, দ্বেষ্য উদাসীন। দ্বেষ্য মানে হচ্ছে যেমন বিষ খেয়ে নেওয়া, ঠিক আছে, বিষ পান করা, এটা হচ্ছে আমাদের ইষ্ট নয়, অনিষ্ট। কি ধরনের অনিষ্ট? দ্বেষ্য। আর উদাসীন, আমরা যেতে যেতে কোনো একটা রাস্তায় চলতে চলতে একটা প্লাস্টিক পেলাম, একটা প্লাস্টিকের বোতল, সেখানে একটা লাথ মেরে দিলাম। ঠিক আছে, তো সেখানে যে লাথ মারলাম সেটা দ্বেষের জন্য নয়, উদাসীন। ঠিক আছে, তো এরকম যেতে যেতে কোনো কিছু স্পর্শ করছি, হ্যাঁ, হয় না? আগে আমরা মাঠের মাঝে যখন হাঁটতে থাকতাম, তখন দুই দিকে ধান ক্ষেত থাকতো, সেখানে হাত দিয়ে ধানের ফুল হাত দিয়ে দিয়ে যেতাম, তো সেটা আমাদের ইষ্ট নয়, কিন্তু উদাসীন ভাবে আমরা করতাম। তো এরকম যেটা দ্বেষ্য আর উদাসীন, কিন্তু ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়, তারও কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে। ঠিক আছে, এই জন্য সূত্রার্থ বলছে ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম ইয়ৎ দ্বেষ্যম উদাসীনম তৎ কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি।
ঠিক আছে, বাংলা লিখতে হবে কি? হ্যাঁ স্যার, একটু লিখে দিন। হ্যাঁ একটু লিখে দিন, পরে ওগুলো পড়তে সুবিধা হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, আচ্ছা এখানে লেখা ছিল অনিশ্চিতম দুই রকমের, দ্বৈস্যম উদাসীনঞ্চ। প্রথম উদাসীনের উদাহরণ বলা হচ্ছে গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি। গ্রামম গচ্ছন তৃণম, এখানে কি সন্ধি হবে? পরের দিন আমাকে আজ কি এখন কেউ বলতে পারবেন? না, এটা বলতে পারবেন না সম্ভবত। না, হয়তো হ্যাঁ, এটা পড়ানো হয়নি। এরকম হয়ে যাবে। গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি, এখানে হচ্ছে গ্রামম গচ্ছন গম ধাতু, প্রকৃত বাক্য প্রযুক্ত ধাতু হচ্ছে গম ধাতু। তদ্বাচ্য, এখানে কর্তা একটা দিয়ে দিই, কর্তা থাক রামহ। তাহলে গম প্রকৃত ধাতু হচ্ছে গম ধাতু, সেই ধাতু বাচ্য যে ব্যাপার পাদবিক্ষেপ রূপ ব্যাপার, সেই ব্যাপার এখানে রামবৃত্তি কর্তৃবৃত্তি, রাম হচ্ছে কর্তা, তার জন্য ফল হচ্ছে কি সংযোগ। সেই সংযোগের এখানে আশ্রয় হচ্ছে গ্রাম। ঠিক আছে, তার জন্য গ্রামের এখানে কর্মসংজ্ঞা হচ্ছে কর্মদের দ্বিতীয় বিভক্তি হয়েছে। তো যেটা হচ্ছে প্রকৃত ধাতুবাচ্য যে ব্যাপার, সেই ব্যাপারের যে আশ্রয়, ব্যাপারের প্রয়োজ্য যে ফল, সেই ফলের আশ্রয় হতে হবে প্লাস সেটাকে ইষ্ট হতে হবে, তাহলেই কর্তৃপ্সিততম কর্ম এই সূত্রের দ্বারা কর্মসংজ্ঞা হবে। তো এখানে গ্রাম হচ্ছে ইষ্ট, ঠিক আছে, কিন্তু এখানে তৃণ ইষ্ট নয়। ঠিক আছে, এখানে প্রকৃত ধাতুকে ধরলে স্পৃশতি, তার ফল হচ্ছে স্পর্শ করা, স্পর্শ তার আশ্রয় হচ্ছে তৃণ, কিন্তু তৃণ এখানে ইষ্ট নয়। তাহলে তার জন্য কর্তৃপ্সিততম কর্ম এই সূত্রের দ্বারা তৃণের কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছিল না। ঠিক আছে, প্রাপ্ত হচ্ছিল না বলে নতুন সূত্র এলো তথা ইউক্তম চানিপসিতম। ঠিক আছে, যেটা ইপসিত তার কর্মসংজ্ঞা হবে, যেটা ইপসিত নয় তারও কর্মসংজ্ঞা হবে। তো তৃণ এখানে ইপসিত নয়, উদাসীন, তার জন্য তারও কর্মসংজ্ঞা হচ্ছে গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি। তৃণেরও কর্মসংজ্ঞা হয়, কর্মতে দ্বিতীয় হয়েছে। দেশীয় উদাহরণ বলা হচ্ছে উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে। ঠিক আছে, উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে, এখানে বিস্তার ইষ্ট নয় আর এটা উদাসীনও নয়, দেশীয়, এই জন্য তারও কর্মসংজ্ঞা বিধানের জন্য সূত্র হয়েছে তথা ইউক্তম চানিপসিতম।
উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে। ভাতের সঙ্গে বিষ মেশানো ছিল বা এরকম ভাবে, তখন উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে, ভাত খেতে খেতে সেই বিষ খেয়ে নিয়েছে। এখানে বিষ হচ্ছে প্রকৃত ধাতু, হচ্ছে ভুজ ধাতু, তার জন্য যে ফল, তার জন্য যে ব্যাপার, তার জন্য তদ্বাচ্য যে ব্যাপার, তার জন্য যে ফল, সেই ফলের আশ্রয় এখানে ওদনও বিষও। কিন্তু ওদনটা ইষ্ট, বিষটা ইষ্ট নয়। তাহলে ইষ্ট নয় যেহেতু, তার জন্য কর্তৃপ্সিতম কর্ম এই সূত্রের দ্বারা কর্মসংজ্ঞা হচ্ছিল না। তার জন্য সূত্র আছে তথায়ুক্তম চানিপসিতম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে আমরা কর্মসংজ্ঞার ক্ষেত্রে দেখেছি প্রকৃত ধাতু বাচ্য ফলাশ্রয় ত্বেন, বস্তুতঃ ফলাশ্রয় শুধু বললে হবে না, ফলাশ্রয় ত্বেন ফলাশ্রয় রূপে যেটা আমার ইচ্ছার উদ্দেশ্য তারই কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে? ফলাশ্রয় রূপে যেটা আমার ইচ্ছার উদ্দেশ্য, যে আমি যাকে চাইছি এই ফলের আশ্রয় হোক, তারই কর্মসংজ্ঞা হবে। এটা হচ্ছে এখানে বিশেষ। যেটা আমার ইচ্ছা নেই যেখানে, তার কর্মসংখ্যা হবে না। এই জন্যই বিশের যেহেতু ইচ্ছা নেই আমার, তাহলে বিশের কর্মসংখ্যা প্রাপ্ত হচ্ছিল না। সেই জন্য নতুন করে সূত্র এলো তথায়ুক্তম চানিপসিতম। ঠিক আছে? এই কর্মসংজ্ঞার অতদূর পর্যন্ত রইল। এরপরে আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা পড়ব পরীক্ষার পর। আজ থেকে আমাদের ক্লাস বন্ধ থাকবে। যতদূর পড়ানো হয়েছে আমি যেমনভাবে বলেছি, সূত্রের বৃত্তি আর উদাহরণ খাতায় লিখে পরপর কর্মকারকের করণকারকের মানে তৃতীয় বিভক্তি অর্থে যতগুলো সূত্র পড়ানো হয়েছে, সেই সূত্রগুলো, সূত্রের বৃত্তি, উদাহরণ লিখে এরকম ভাবে পরপর সাজিয়ে প্রত্যেকদিন একবার করে আবৃত্তি দিলেই হবে। পরীক্ষাটা তো আমাদের সন্ধির উপরেই হবে। হ্যাঁ, পরীক্ষাটা সন্ধির উপরে হবে। সন্ধি হয়ে গেল, বাকি এগুলো তো পড়তে হবে। তো অতদূর পর্যন্ত যতটা পড়ানো হয়েছে, পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ পর্যন্ত আর দ্বিতীয় অতদূর পর্যন্ত সকলের জন্য ভালো করে সূত্রের বৃত্তি অন্তত যেন, বা সূত্রটা যেন বোঝা থাকে। বৃত্তি মুখস্থ করতেই হবে, আর অর্থটাও কিন্তু বুঝে আসতে হবে। সূত্রের অর্থটা যেন কাউকে বোঝাতে পারেন, মানে কিভাবে ব্যাখ্যা নয়, কিন্তু সূত্রের অর্থটা বুঝে এখানে এরকম হয়েছে অতটা যেন করা হয়। ঠিক আছে? সূত্র থেকে অর্থ কিভাবে আসছে, অনুবৃত্তি এর সঙ্গে সম্বন্ধ, অতটা বলার দরকার নেই। কর্তৃপ্সিততম সূত্র, তার বৃত্তি, তার অর্থ কি, উদাহরণের সঙ্গে সমন্বয়, যেন পুরোটা বাংলাতে বলতে পারে। আর বৃত্তি সূত্র তো সংস্কৃতে আছে, সেটা তো বাংলাতে হবে না। ঠিক আছে? অতদূর পর্যন্ত যেন হয়। তাহলে আজ এখান পর্যন্তই রাখছি। কারোর কোনো জিজ্ঞাসা? হ্যাঁ বলছি, পরীক্ষাটা হবে যখন, ওটা কি আগে থেকে ইনফর্ম করা হবে তো? মানে কখন হবে, কটা থেকে? হ্যাঁ, এই সময়েই হবে, 7টা থেকে 9টা। আচ্ছা স্যার, প্যাটার্ন कैसा होगा? 15 তারিখ বলা হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আমি তখন এখানে প্যাটার্নটা তো, কোশ্চেন প্যাটার্নটা একটু যদি বলে দেন। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 1 নম্বরে শর্ট কোশ্চেন থাকবে কিছু। হ্যাঁ, যেমন এরকম, সেখানে সূত্রের অর্থও জিজ্ঞেস করতে পারি, এই সূত্রের কি অর্থ, এই গ্রন্থের রচয়িতাকে, মাহেশ্বর সূত্র কি, কাজ কি, এই সকল মানে শর্ট কোশ্চেন থাকবে। 1 নম্বরে শর্ট কোশ্চেন, সূত্রের অর্থ ইত্যাদি হ্যানত্যান নিয়ে। এরপরে সন্ধি করো আর সন্ধি ছেদ করো। যেখানে সন্ধি করতে বলবো সেখানে কিন্তু পাশে সূত্র লিখতে হবে। ঠিক আছে? সূত্র কিন্তু পাশে লিখতে হবে। আর তার জন্য 2 ঘন্টাই সময় থাকবে। 2 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কিছু লিখে তারপরে সেটাকে স্ক্যান করে একটা PDF করে পাঠাতে হবে। এই জন্য কোনো সময় দেওয়া হবে না, কারণ শর্ট কোশ্চেন হচ্ছে, অত্যন্ত অনেক টাইম পাওয়া যাবে। যদি বেশি টাইম দেওয়া হয় তাহলে সবাই দেখে দেখে করে নেয়, তার জন্য কোনো টাইম দেওয়া হবে না।
2 ঘন্টার মধ্যেই পুরো বিষয়টাকে করতে হবে। তার জন্য আগে থেকেই সূত্র দেখে দেখে লিখতে টাইম লাগবে। আর আগের বার আমি দেখেছি অনেকেই সবাই দেখে দেখে লিখে নিয়েছে, সেই জন্য দেখে দেখে পড়া যাবে। সূত্রের সন্ধি করতে পারবে কিন্তু সূত্রটা মনে নেই, সূত্রের জন্য দেখে নেন, সেরকম ভাবলে হবে না। ঠিক আছে স্যার, তাহলে সবই শর্ট কোশ্চেন হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 50 নাম্বারই এরকম থাকবে। সন্ধি করো, সন্ধি ছেদ করো, আর শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন সংস্কৃতে পূর্ণ বাক্যে লিখতে হবে। যেমন যদি বলা হয় যে লঘু কৌমুদী গ্রন্থস্য রচয়িতা কহ, কে? বা অষ্টাধ্যায়ী গ্রন্থস্য রচয়িতা কহ, কে? অষ্টাধ্যায়ী পানিনি। পাণিনি। তাহলে অষ্টাধ্যায়ী গ্রন্থস্য রচয়িতা পাণিনিঃ, মহর্ষিঃ পাণিনিঃ। আগেরটা সম্ভবত ভট্টজিৎ দীক্ষিত। বরদা রাজাচার্য, আর সিদ্ধান্ত কৌমুদী হচ্ছে ভট্টজি দীক্ষিত। ঠিক আছে, তাহলে স্যার প্রত্যাহারও থাকবে। হ্যাঁ, যা যা পড়ানো হয়েছে সন্ধি পর্যন্ত যা পড়ানো হয়েছে সব। স্যার প্রত্যাহার করতে দেওয়া থাকবে, তাই তো? থাকতেও পারে, থাকবেই আমি বলছি না কিছু, থাকতেও পারে। স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলছি মহেশ্বর যে সূত্র রয়েছে এর প্রয়োজনীয়তাটা কেন? মাহেশ্বর সূত্রের প্রয়োজনীয়তা কি? ওই যে প্রত্যাহার নির্মাণ। মাহেশ্বর সূত্রের প্রয়োজন কি? প্রত্যাহার নির্মাণ। প্রত্যাহারের দ্বারা আমাদের কি হচ্ছে, লঘু অনেক কম শব্দ প্রয়োগ করেই আমরা, যেমন আমরা যদি বলি যে অজ প্রত্যাহারে যত বর্ণ আছে সেই বর্ণকে নিয়ে যদি কোনো কাজ করতে হয়, তাহলে একটা সূত্রের মধ্যে আমি কি করে করব? অজ বললে কি কেউ বুঝে যাবে? তখন স্বরবর্ণ বলতে হবে। তো অচের ক্ষেত্রে স্বরবর্ণ আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদি আমি হর প্রত্যাহার বলতে চাই, হর, তাহলে হ ব র ল এরকম ভাবে ক প অতগুলো বর্ণকে আমি বলতে চাই, সেই সমস্ত বর্ণ যদি একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে সূত্রটা অনেক বড় হয়ে যাবে, গুরুভূত হয়ে যাবে। গৌরব হচ্ছে একটা মুখ্য দোষ, এটা একটা প্রয়োজন মাহেশ্বর সূত্রের। ঠিক আছে, মাহেশ্বর সূত্র উপযোগী, উপযোগিতা, তো সংজ্ঞা তৈরি করা উপযোগিতা। ঠিক আছে, সেই সংজ্ঞা হচ্ছে পাণিনীয় ব্যাকরণে প্রয়োজন। কি কেন প্রয়োজন? কারণ সংজ্ঞা, ছোট ছোট সংজ্ঞা যদি না করতে পারি তাহলে অনেক গুরুভূত সংজ্ঞা হয়ে যাবে, অনেক বড় বড় আমাকে সূত্র করতে হবে, তাই না? এই জন্যে প্রত্যাহার নির্মাণ হচ্ছে প্রয়োজন। সেই প্রত্যাহারের দ্বারা পাণিনীয় সূত্রে তার প্রয়োজন আমরা তো দেখছি, চারদিকে সন্ধিতে দেখেছি। যদি মাহেশ্বর সূত্র না থাকতো তাহলে পাওয়া যেত কি? কোথাও আমি ইক বলছি, ইকে 4টা বর্ণ আছে, সেই 4টা বর্ণকেই উচ্চারণ করতে হতো। ই উ রি লি থেকে রিলি স্থানে এরকম ভাবে বলতে হতো। আমি ইক বলে দিচ্ছি, অত বর্ণ উচ্চারণ করতে হতো, অতগুলো বর্ণ উচ্চারণ করতে হতো, তার থেকে ছোট ইক বলছি আমি, ইক হ। সহজ কোনটা, ছোট কোনটা লাগছে? ইক হ। ঠিক আছে, আর রিল অ ই উ রিলি 4টা বর্ণ উচ্চারণ করতে, 4টা বর্ণের মাত্রা কত? এক মাত্রা, দ্বিমাত্রা, 4টা বর্ণে 4 মাত্রা, ইকহ দ্বিমাত্রা, তাহলে দ্বিমাত্রা লঘু হচ্ছে, লাঘব হচ্ছে। আর আমাদের ব্যাকরণ শাস্ত্রে বলা হয় কি, স্বল্প মাত্রা লাঘবেন পুত্রোৎসব মন্যন্তে বৈয়াকরণাঃ। স্বল্প মাত্রা যদি লাঘব হয় তো সেটা তার আনন্দ, পুত্র জন্মতে যা আনন্দ হয় ততটা আনন্দ। হ্যাঁ, স্বল্প মাত্রা লাঘবেন, অল্প মাত্রা লাঘবেন পুত্রোৎসব মন্যন্তে বৈয়াকরণাঃ। তো এরকম লঘুনা উপায়ের দ্বারা ব্যাকরণ শাস্ত্র কেন করা হয়েছে? লঘুনা উপায়েন শব্দাহ শক্যাহ বিজ্ঞাতুম। সমস্ত শব্দ স্বরূপ জানতে হবে, সেই শব্দের স্বরূপ
জানতে গেলে দুটো রাস্তা। একটা কি, সাধু শব্দের জ্ঞান করতে হবে। সাধু শব্দের জ্ঞান কি করার রাস্তা কি? এক হচ্ছে যত সাধু শব্দ আছে সেই সাধু শব্দ ডিকশনারি মুখস্থ করে নাও। সম্ভব? কত সাধু শব্দ আছে, সেই সমস্ত সাধু শব্দ মুখস্থ করা সম্ভব কি? বা যে কে মুখস্থ করতে যাবে কে? একজন গিয়েছিল, ইন্দ্র, বৃহস্পতি ইন্দ্রকে সমস্ত সাধু শব্দ মুখস্থ করাচ্ছিল। কতদিন ধরে? দিব্য বর্ষ সহস্র কাল, তবুও শেষ হয়নি। তখন সে দেখলো যে না, এরকম ভাবে হবে না, কোনো একটা সহজ উপায় আমাদেরকে ভাবতে হবে। সেই সহজ উপায় হচ্ছে ব্যাকরণ। তাহলে সহজ উপায়, লঘু উপায়ের দ্বারা কি করা হবে? সেখানে যদি আবার আমাদের গৌরব চলে আসে তাহলে সেটা দোষ। তাহলে যতটা সহজ করা যায়, যতটা সূক্ষ্ম ছোট করা যায়। অন্যান্য ব্যাকরণের ক্ষেত্রে এটাই তো পার্থক্য। অন্যান্য ব্যাকরণে আপনারা দেখবেন, তখন অন্যান্য ব্যাকরণে ধরুন এখানে প্রত্যাহার বিষয়টা নেই, তার জন্য গুণ সংজ্ঞা করেছে, তো সেখানেও গুণ সংজ্ঞা বা গুণ শব্দের জায়গাতে অন্য কিছু নামকরণ করা হয়েছে। ঠিক আছে, সেখানে আলাদা আলাদা এক একটা করে সূত্র করেছে। অকারহ লঘু, আকারহ লঘু, আকারহ দীর্ঘ, এরকম ভাবে সূত্র আছে। এটা এক একটা আলাদা আলাদা সূত্র। এখানে কি করেছে? হ্রস্বন লঘু, যত হ্রস্ব বর্ণ আছে সবই লঘু। কেন? কারণ এখানে হ্রস্বের কনসেপ্ট আছে। উকাল হ্রস্ব দীর্ঘ প্লুত, সেখানে হ্রস্ব দীর্ঘ প্লুত সংজ্ঞা করা হয়েছে। ঠিক আছে, তাহলে দীর্ঘম গুরু, যেগুলো দীর্ঘ আছে সেগুলো গুরু। আর ওখানে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করে করে আকারহ গুরু, ই কারহ গুরু, এরকম ভাবে সূত্র করতে হবে। তো সেটা একটা বিষয় জানতেই আমাদেরকে 100টা সূত্র পড়তে হবে। তার থেকে সহজ উপায় এটাই। ঠিক আছে, এই হচ্ছে লঘু উপায়ের দ্বারা ব্যাকরণ শাস্ত্র সমস্ত শব্দের জ্ঞান করাতে পারে। লঘু উপায় কিভাবে হবে? এই মাহেশ্বর সূত্রের দ্বারাই। এই জন্যই বলে মাহেশ্বর সূত্রই হচ্ছে পাণিনীয় সূত্রের প্রাণভূত। নাহলে স্যার আমাদের ব্যাকরণ আসতোই না। ব্যাকরণ আসতোই না মানে একটা সুস্বাদু আমরা রসনা পেতাম না ব্যাকরণের। হ্যাঁ, অনেকে যে বলে না ব্যাকরণ খুব কঠিন, কিন্তু সেটা সংস্কৃত পড়লে বোঝা যায় যে ব্যাকরণটা অনেকটাই একদমই ম্যাথমেটিক্যাল আর খুব মানে হ্যাঁ, ভালো আর কি। এই ব্যাকরণ আছে বলে এই ভাষা শিখতে সবচাইতে সহজ, মানে ভাষা শেখা সবচাইতে সহজ, কারণ সিস্টেমেটিক আছে পুরোটাই। আর হ্যাঁ এটা স্যার। কোনো চান্স নেই যে এই এক ইংরেজির ক্ষেত্রে আমার অতটা ইংরেজি নলেজ নেই, তবুও আমি এই বাক্যটা আপনাদের কাছে বলছি যে ইংরেজিতে দেখবেন একটাই বাক্য একজন টিচারের কাছে ফুল নাম্বার পাচ্ছে, আরেকজন টিচার কেটে দিচ্ছে। এরকম হয় কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হয় হয়। এরকম হয়। সংস্কৃতে এরকম হওয়ার কোনো চান্স নেই। বাক্যের তত্ত্ব ভুল আছে বলে কাটতে পারে, বাক্যের স্ট্রাকচার, একটা বাক্য একজনের কাছে ঠিক আর একজনের কাছে ভুল, এটা হবে না। বাক্য ভুল এটা বলতে পারবে না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এরকম হয়, একটাই বাক্য একজনের কাছে ঠিক একজনের কাছে ভুল। কেন? কারণ কোনো স্পেসিফিক ব্যাকরণ নেই। কোনো যে স্যার ভুল বলছেন তাকেও তুমি যুক্তি দিতে পারবে, আপনারা যুক্তি দিতে পারবেন না যে এটা ভুল নয়, এখানে এরকম বলা আছে, এখানে বলা যাবে না। আর ঠিক সেখানেও কোনো কিছু যুক্তি দেওয়ার নেই। আমাদের এখানে প্রমাণ আছে, সূত্র। সন্ধি করলে এখানে এই সন্ধি হয়েছে, যদি কেউ ভুল বলে তাকে আমি প্রমাণ দিতে পারবো, সূত্র এরকম আছে। হ্যাঁ স্যার। এটাই পার্থক্য। আর প্রত্যাহার হচ্ছে একটা মানে যুগান্তকারী আবিষ্কার, ছোট করা, কিভাবে কোনো জিনিসকে ছোট করা হয়, ছোট করা যায় আর কি। একটা হল
অল বললে দিলে আমাকে সমস্ত বর্ণকে বুঝে নিচ্ছি। শুধুমাত্র মাহেশ্বর সূত্রে যে প্রত্যাহার আছে এটা নয়, অনেক জায়গাতে সুপ একটা প্রত্যাহার সূত্রের মধ্যে, বা কিছু সূত্রকে প্রত্যাহার করা হয়েছে কিছু সূত্রের মধ্যে। ধরুন প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাদে একটা সূত্র আছে, সেখান থেকে কিছু প্রত্যয় বিধান হয়েছে, সেই 10টা সূত্রতে এরকম আলাদা আলাদা প্রত্যয়ের বিধান হয়েছে। সেখান ক্ষেত্রেও সেই আলাদা আলাদা 10টা প্রত্যয়কে আমি টানা একটা প্রত্যাহার করে দিচ্ছি, পরে সেই প্রত্যাহারকে নিয়ে একটা কাজ করছি, সেই প্রত্যাহার দ্বারা কি বুঝছি, এই 10টা সূত্রের দ্বারা বিহিত যে 10টা আলাদা আলাদা প্রত্যয় তাকে আমি বুঝছি। এরকমও অনেক উদাহরণ আছে, অনেক নেই, কিছু কিছু আছে। তো প্রত্যাহার হচ্ছে আর অত্যন্ত এটা বিজ্ঞানসম্মত। কি বলছিলেন আপনি? স্যার বলছি অনেকটা আমরা যে কনফিউজড হয়েছে যে বর্ণ কটা কটা আছে, এই প্রত্যাহার মাহেশ্বর সূত্রের মাধ্যমে জানতেও পারা যায় যে কটা বর্ণ আছে আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি কি আছে, অনেক সিস্টেমেটিক্যালি জানা যায় এটা। হ্যাঁ, এটাও ঠিক। তবে বর্ণ সম্বন্ধে এখনো পর্যন্ত কটা বর্ণ এরকম এখনো পর্যন্ত সংখ্যা ঠিকঠাক পাওয়া মুশকিল। এই সকল বর্ণগুলোর প্রচলিত বেশি আছে বলে এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মানে লৌকিক ভাষার জন্য এই সকল শব্দগুলো। বৈদিক ভাষাতে আরো অনেক অক্ষর আছে। আমরা সাধারণত 48, তাই তো সম্ভবত হ্যাঁ স্যার, 48 অক্ষর পাই। মাহেশ্বর সূত্রে কিন্তু 48 অক্ষর নেই, আকার নেই, ইকার নেই, তাই তো, দীর্ঘ উকার নেই, দীর্ঘ রিকার নেই। তার সেখানে বিসর্গ সূত্রে নেই, কিন্তু তার দ্বারা বোধ হয়ে যায়। তো এরকম মাহেশ্বর সূত্রে নেই। এরকমই পাণিনীয় শিক্ষাতে কটা বর্ণ এরকম জিজ্ঞাসা করাতে পাণিনীয় ব্যাকরণ পাণিনীয় শিক্ষাতে বলা হচ্ছে 63 চতুষ্ষষ্টির বা বর্ণাহা শম্ভু মতে মতাহা। শম্ভু মতে 63 অথবা 64টি বর্ণ। তাহলে ভগবান একজন আমাদের বলতেন যে কটা বর্ণ, তো একজন বলতেন যে ভগবান শম্ভুই সেখানে ঠিক করে বলতে পারছেন না কটা বর্ণ, আমি কি করে বলবো। শম্ভু মতেও কি 63 চতুষ্ষষ্টির বা 63 অথবা 64 ঠিক করে বলতে পারছেন না, আমি কি করে বলবো। তো বর্ণের সংখ্যা সম্বন্ধে অনেকটাই, কারণ প্রাতিসাক্ষ্যতে বেদের অনেক অক্ষরের কথা বলা হয়েছে। এছাড়াও একই ধরনের দেখতে অক্ষর আলাদা আলাদা, একই ধরনের দেখতে কিন্তু উচ্চারণ আলাদা, বা সেটা আলাদা বর্ণ। ঠিক আছে, তো তার জন্য কোনো অক্ষর বিশেষ পাওয়া যায় না, তো ওই অক্ষরেই বলা হয় ওই একই রকমের অক্ষর দেখতে, কিন্তু বর্ণ আলাদা। হ্যাঁ স্যার, এরকমও আছে মহাভাষ্যে, এরকম অনেক উদাহরণ আছে। আমাদেরও এই সিদ্ধান্ত কৌমুদী সন্ধি যদি আমরা পড়ি, তো সিদ্ধান্ত কৌমুদী সন্ধি ক্ষেত্রেও আমাদের এরকম কিছু পাওয়া যায়। সেই রীতি সবর্ণে রিবা, রীতি সবর্ণে রিবা একটা দুটো বার্তিক আছে। ঠিক আছে, রীতি সবর্ণে রিবা, রীতি সবর্ণে লিবা। তো সেখানে বার্তিকে রিকার সবর্ণ যদি পরে থাকে তাহলে মধ্যে একটা লিকার সদৃশ বর্ণের আদেশ হচ্ছে, সেই লিকারটা কিন্তু লিকার নয়, সেটা একটা অন্য বর্ণ। এরকম কিছু কিছু পাওয়া যায়, সেটা একটা অন্য বর্ণ, তার অন্য জাতীয় একটা বর্ণ। পাচ্ছি না আমি বার্তিকটা। রীতি সবর্ণে রিবা, রীতি সবর্ণে রিবা। এখানে কি বলছে সিদ্ধান্ত কৌমুদিকার, রীতি রিবা রীতি লিবা ইতি উভয়ত্রাপি বিধেয়ম বর্ণদ্বয়ম দ্বিমাত্রম। তো রীতি রিবা এই বার্তিকের দ্বারা যে রিকারের বিধান করা হচ্ছে, রীতি রিবা এই বার্তিকের দ্বারা যে লিকারের বিধান করা হচ্ছে, সেখানে যে বিধেয় বর্ণ রি আর লি সেটা হচ্ছে দ্বিমাত্রিক বর্ণ। আদ্যস্যের মধ্যে দৌ রেফ দ্বয় রেখা মাত্রা অভিধ অজভক্তের অপরা। বাক্যগুলো বোঝা যাবে না, তো এখানে বলছে যে দ্বিতীয়ের মধ্যে প্রথম যে রি বর্ণ, সেই রি বর্ণটা কি, তো বলছে সেখানে দুটো রেফ আছে
আর একটা অজ ভক্তি আছে, মানে সেটা অজবর্ণ নয়, অজ ভক্তি এটা একটা আলাদা জিনিস। দ্বিতীয়র আচ্ছা মধ্যে স্যার। দুটো লকার আছে, সেই আর বাকিটা হচ্ছে একটা মধ্যে অজভক্তি আছে। তো এরকম আলাদা আলাদা বর্ণ, দেখতে একই রিকারের মতোই লিকারের মতোই, কিন্তু সেটা আলাদা বর্ণ বলছে, এরকমও কিছু আছে। ঠিক আছে, তো আজ এখানেই আমরা রাখছি। আচ্ছা স্যার, ঠিক আছে। শুভরাত্রি। শুভরাত্রি সকলকে। शुभरात्रि, धन्यवाद महोदय। হ্যাঁ, শুভরাত্রি।